নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা রমা মিত্র এবং মালবী মিত্র। প্রশান্তকে 3 দিন বাদে আসতে বলেছিল মালবী মিত্র। বলেছিল 3-3টে দিন সে ভয়ানক ব্যস্ত থাকবে। দুটো ছবি প্রায় শেষের মাথায়। এখন সকাল রাত্রি 2 দফা করে শুটিং চলছে। এর মধ্যে দুদণ্ড মাথা ঠান্ডা করে সে যে প্রশান্তর সঙ্গে দুটো কথা বলবে বা কিছু ভাববে তার সময় নেই তার। তাই সে বলেছিল প্রশান্ত যেন 3 দিনেক পরে আসে তার কাছে। সে তখন প্রশান্তর কথা শুনবে, ভাববে এবং যা বলবার তা বলবে। নিরুপায় মালবী সেদিন বলেছিল, এই দেখো না গো, এতদিন বাদে তুমি এলে, তোমার যে 2 ঘন্টা বসে একটু আদর যত্ন করব তা পারলুম না গো। কি যে জীবন আমাদের তা যদি জানতে। প্রশান্ত জবাব না দিয়ে চুপচাপ ওর মুখের দিকে তাকিয়েছিল। আচ্ছা, 3 দিন পরই আসবো তাহলে, একথা বলে প্রশান্ত উঠে দাঁড়িয়েছিল। মালবী ওর দিকে এক দৃষ্টি চেয়েছিল। সেই পুরো 2 কাচের ওধারে সেই ডাগর 2 চোখ, সেই একই রকম ঝাঁকড়া একমাথা চুল। কে বলবে এই মানুষটা দীর্ঘ একটানা 7 বছর বিদেশের মাটি চষে বেরিয়ে মস্ত মস্ত চাকরি করে মাত্র কিছুদিন হলো দেশে ফিরেছে। মালবীর কেন যেন মনে হচ্ছে বড়জোর 6-7 মাস দেখেনি মানুষটাকে। তারপরেই মুখে বলে উঠেছিল, এই রাগ করলে না তো? ঠিক এসো কিন্তু, কেমন? এখন ট্রেনের রিজার্ভ কামরার পুরো গদিতে ঠ্যাস মেরে বাইরের দিকে চেয়ে বসে আছে মালবী। বাইরের গাঢ় অন্ধকার ফুঁড়ে ট্রেন ছুটে চলেছে সজোরে। সামনের বার্থে অঘরে ঘুমোচ্ছে সারদা। না, ঠিক ঝি নয়, ওই অনেকটা সহচরী বলা যেতে পারে তাকে। মালবীকেও সামলায় আর সঙ্গে তার ঘরদোরও সামলায়। এত হাসি খুশি মালবীকে টানা 2 দিন ধরে থমথমে দেখে সে বেশ অবাক হয়েছে। তারপর আজই হঠাৎ হুকুম, বেরোতে হবে। কোথায় যেতে হবে, কতদিনের জন্য যেতে হবে, এসব কিছু না জেনেই তাকে গোজগাজ করে নিতে হয়েছে। তবে মনিবের এইরকম বেখেয়ালের ধকল তাকে আগেও সামলাতে হয়েছে। তাই এসব নিয়ে মাথা না ঘামিয়ে সে আরামে নিদ্রা দিয়েছে। এখন মালবী ট্রেনের জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের সামনে যেন 7 বছর আগের সব ছবি হুবহু ফুটে উঠেছে। রমা মিত্র তখনও এক ভস্মস্তূপে পরিণত হয়নি, আর সেই ভস্মস্তূপ থেকে তখনও আজকের এই মালবী মিত্রেরও আবির্ভাব ঘটেনি। তখন রমা মিত্র ছিল এমএ পড়া একটি অতি সাধারণ মেয়ে। এক বনেদি ঘরের ছেলের প্রেমে পড়েছিল সে। নাম ছিল প্রশান্ত ঘোষ। কিন্তু রমা তাকে প্রায় অসাধারণই ভাবতে তার খুব ভালো লাগত। রমা যে খুব রূপসী মেয়ে তা নয়, গায়ের রং বলতে গেলে কালোই বলা যায়, তবে ওর স্বাস্থ্যটি বেশ ভালো। আরও একটা জিনিস যেটা ওর পক্ষে ছিল, সেটা ছিল ওর ফটো খুব সুন্দর উঠত। সত্যিকারের চেহারার থেকেও ঢের বেশি সুন্দর মনে হতো তাকে। কিন্তু গর্ব করার মতন একটা গুণও রমার ছিল। স্কুল কলেজে পড়ার সময় থেকেই রমা থিয়েটার করত। সে খুব ভালো অভিনয় করতে পারত। তার এই অভিনয় দেখেই অনেক ছেলে তার প্রেমেও পড়েছিল। রমা কিন্তু কখনোই নিজেকে অতি সাধারণের ঊর্ধ্বে ভাবত না। আর তার মনের এই মাধুর্যটুকুই অনেক ছেলেরই চোখে পড়ত, আবার মনেও ধরত, যেমন প্রশান্তর মনে ধরেছিল। রমা যখন বিয়ে পড়ে তখন থেকেই প্রশান্তর সঙ্গে তার পরিচয়। রমার সহপাঠিনী সুমিতার মাস্তুতো দাদা ছিল প্রশান্ত। সে তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, আর ছুটিছাটা পেলেই সে তার মাসির বাড়ি চলে আসে। একদিন সুমিতাই প্রশান্তর মাসির বাড়ির আসার আসল কারণটা রমার কাছে ফাঁস করে দিল। বলল, এই প্রশান্তদা কলকাতায় এলেই ঘন ঘন আমাদের বাড়ি কেন আসে জানিস? তোর জন্য। তোকে নাকি প্রশান্তদার খুব ভালো লাগে।
সেই প্রথম রমা দু চোখ বড় বড় করে শুনল যে একটা ছেলের নাকি তাকে খুব ভালো লাগে, আর শুধুমাত্র তাকে দেখতেই সে নাকি তার মাসির বাড়ি বারবার করে ছুটে আসে। কি যে ভালো লেগেছিল সেদিন রমার সে কথা শুনতে, সে রমাই জানে। এরপর থেকেই সুমিতার প্রশান্তদাকে সে একটু বিশেষ দৃষ্টিতেই দেখতে লাগল। রমা পড়াশোনাতে খুবই সাধারণ ছাত্রী ছিল, কিন্তু সুমিতার প্রশান্তদা স্কলারশিপ পাওয়া ছেলে, ইঞ্জিনিয়ারিংয়েও প্রতি বছর ফার্স্ট হচ্ছে সে। রমার মনে তাই একটু সংকোচ ছিল, কিন্তু পুরো কাজের ওধারে প্রশান্তর চোখ দুটো যখন ঘুরে ফিরে তার দিকেই আটকে থাকতো, আর ঠোঁটের ফাঁকে একটু দুষ্টু দুষ্টু হাসি লেগে থাকতো, রমার তখন তাকে ছেলে মানুষ বলেই মনে হতো। রমা যেবার বিএ পাশ করলো, প্রশান্ত সেবার ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোলো, আর পাশ করার সঙ্গে সঙ্গে মোটা মাইনের চাকরি। একে তো কৃতি ছেলে, তার উপর আবার মুরব্বির জোর আছে। তার বড়দাও একজন ইঞ্জিনিয়ার, বম্বের এক নামজাদা ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফার্মে মস্ত বড় চাকরি করে। তারই সুপারিশে তাদেরই কলকাতার শাখাতে প্রশান্ত বহাল হলো। প্রশান্তর একটু অমত ছিল, কিন্তু বাপের হুকুম অমান্য করতে পারল না সে। বাপের ইচ্ছেটাই তাদের পরিবারের শেষ কথা। বাপ হুকুম করলো চাকরিতে ঢোকো, আর ছেলেও মুখ সেলাই করে চাকরিতে ঢুকেছে। তখনও পর্যন্ত কেবলমাত্র তাদের আলাপটাই ঘনীভূত হয়েছে। প্রেমের হাবুডুবু অবস্থাটা দাঁড়ালো রমার এমএ পড়ার 2 বছরে। প্রায় অফিস পালিয়ে প্রশান্ত ছেলে মানুষের মতো ইউনিভার্সিটির দোরগোড়াতে রমার ছুটির অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। প্রথম প্রথম রমা একটু লজ্জা পেত, কিন্তু শেষের দিকে এটা সহজ হয়ে গেল। গল্প করতে করতে দুজনে এসপ্ল্যানেড পর্যন্ত হেঁটে যেত, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, তারপর ট্রামে পাশাপাশি বসে সন্ধ্যের সময় বাড়ি ফিরত। প্রশান্তর বাড়িতে জানে ছেলের কাজের চাপ, আর রমার বাড়িতে জানে মেয়ে লাইব্রেরিতে পড়াশুনো করতে যায়। ইউনিভার্সিটি আর অফিস পালিয়ে দুজনে সিনেমাও দেখে মাঝে মাঝে। রমা বলে, দূর বাবা, তোমার জন্য না আমি এবার ঠিক ফেল করব, দেখো, তখন লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবো না। ইস, ভারী তো বাংলা পড়া, তার আবার ফেল। রমা রাগ দেখাতে গিয়েও কি একটা মনে পড়াতেই হেসে ফেলল, বলল, কি বললে, কি বললে তুমি? ভারী তো বাংলা পড়া, তাই না? বলতে লজ্জা করে না তোমার? বাংলায় একটা চিঠি লিখতে এখনো 7খানা বানান ভুল হয় তোমার, বুঝেছো? আসলে সেদিন সিনেমা দেখার প্রোগ্রাম করে প্রশান্ত রমাকে একটা চিঠি লিখেছিল, আর তাতে বানানেরই বিভ্রাট। কিন্তু তাদের প্রেম প্রীতির এই ব্যাপারটা জানাজানি হতে আর বেশি দেরি হলো না। প্রশান্তর বাবা সুমিতাকে জেরা করে ঠিক খবরটা বের করে নিয়েছে। কার মেয়ে, কেমন মেয়ে, সব কিছু জানার পর ছেলের প্রতি তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। আসলে তিনি মনে মনে কৃতি ইঞ্জিনিয়ার ছেলের জন্য অর্ধেক রাজত্ব আর রাজকন্যা আনবার সংকল্প করেছিলেন। বড় বড় ঘর থেকে প্রস্তাবও আসছে, তাই ছেলেকে ডেকে একদিন কড়া সুরে হুমকি দিলেন। বললেন, প্রশান্ত, তোমার ছোড়দার বিয়েটা হয়ে গেলে তোমার বিয়েটা আমি দিয়ে দেব ঠিক করেছি। বাজে চিন্তা মাথার থেকে বের করে ঠান্ডা মাথায় কাজের উন্নতি যাতে হয় সেই চেষ্টাই করো এখন। বাবার হুমকির খবরটা সেদিনই রমাকে দিল প্রশান্ত। সব কথাই সে রমাকে বলে। শোনা মাত্র দুটো চোখ কপালে তুলে রমা বলেছিল, সর্বনাশ, তাহলে এখন কি হবে গো? ঠোঁট উল্টে প্রশান্ত জবাব দিল, সর্বনাশের আবার কি আছে? ওসব পুলিশি দাপটে দেশের স্বাধীনতা ঠেকানো গেছে যে আমাদের বিয়েটা ঠেকানো যাবে? উফ বাবা, দূর, দুটো জিনিস কি এক হলো কখনো? তাছাড়া স্বাধীনতা আনতে কত লোকে তো জীবন দিয়েছে। তা আমিও তো একজনকে আমার জীবনটা দিয়ে বসে আছি, সে কি বুঝতে পারে না? কি যে ভালো লেগেছিল সেদিন শুনতে রমার। সেদিন সন্ধ্যার আড়ালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোণের চত্বরে বসে দুজনে যত কাছাকাছি হয়েছিল,
এর আগে আর ততটা হয়নি কখনো। সেদিন রাতে ভালো করে ঘুমোতে পারেনি রমা। দুটো ঠোঁটের সেই ঘন আবেগের স্পর্শ সমস্ত রাত ধরে তার সর্বাঙ্গে আবেশ ছড়িয়েছে আর বিহল করেছে তাকে। এক এক সময় এমন অদ্ভুত ছেলে মানুষে করে মানুষটা যে রমা হেসেই বাঁচে না। কখনো হয়তো বলে যে পালিয়ে গিয়ে রেজিস্ট্রি করে সোজা তার বাবার সামনে গিয়ে দাঁড়াবে, কখনো হয়তো বলে বাড়িতে গিয়ে মাকে খুব শাসাবে, এ বিয়ে না দিলে ছাদ থেকে লাফিয়ে সে আত্মহত্যা করবে। কিন্তু তার সমস্ত উদ্ভট প্ল্যানই রমা বাতিল করে দেওয়াতে সে খানিকটা বিমর্ষ হয়ে পড়ে। ততদিনে রমারও এমএ পাশ করা হয়ে গিয়েছে। এদিকে প্রশান্তর বাবাও কৃতি ছেলের বিয়ের তোড়জোড় শুরু করেছেন। অবশ্য প্রশান্ত তার মাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সে রমাকেই বিয়ে করবে। ফলে বাপ রেগে আগুন, মা ভীষণ অসন্তুষ্ট, বাড়িতে চরম অশান্তি। বাবা ঘোষণা করেছেন অবাধ্য হলে ছেলের সঙ্গে কোনো সম্পর্কই তিনি রাখবেন না। এদিকে রমা এমএ পাশ করার পর প্রশান্ত জানতে চাইল, এবার তুমি কি করবে রমা? কি আবার করব? চাকরি করব। মাস্টারি ছাড়া আর কি করতে পারি আমি? বাবার কতদিন একা একা সংসারটা টানবেন বলো? বাবা কেন, আমিও তো করতে পারি। বারে বিয়ের আগে? ছি, লোকে কি বলবে? না, এবার চোখ কান বুঝে বিয়েটাই করে ফেলতে হবে দেখছি। কি আর হবে, বাবা তো আর মেরে ফেলতে পারবেন না, বড়জোর আলাদা করে দেবেন। কিন্তু রমার মন তাতে সায় দেয় না। কারো অভিশাপ নিয়ে সে তার সংসারটা শুরু করতে চায় না। ছুটির দিনগুলোতে ওরা দুজনেই এক এক দিন এক এক দিকে বেরিয়ে পড়ত। কখনো ব্যান্ডেল, কখনো কাঁচরাপাড়া, কখনো বা গঙ্গার বুকে ডিঙি নৌকায়। আর সমস্যার সমাধান কিভাবে হবে তাই ভাবত দুজনে মিলে। বিশেষ করে নির্জন বনবাদারি ঘুরে বেড়াতে দুজনেরই খুব ভালো লাগত। নির্জনতার একটা আলাদাই ভাষা আছে। হাত ধরাধরি করে শুকনো পাতা মারিয়ে মারিয়ে এগিয়ে যেত দুজনে। তারপর গাছের ছায়ায় দুজনে ঘন হয়ে বসত। তারপর নিবিড় থেকে নিবিড়তর হয়ে উঠত দুজনে। বাস্তব জীবনের সমস্যার কথা তখন দুজনেই ভুলে যেত। ইতিমধ্যে প্রশান্তর সঙ্গে তার বাবার একটা মুখোমুখি সংঘাত হয়ে গেল। এবার প্রশান্ত খুব বিনীত আর খুব স্পষ্টভাবেই তার বাবাকে জানিয়ে দিয়েছেন যে রমাকেই সে বিয়ে করতে চায়, আর কাউকেই বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। প্রাথমিক ঝড়টা প্রশান্তের উপর দিয়েই গেল। তারপর ভেবে চিনতে ভদ্রলোক রমার বাবাকে ডেকে পাঠালেন একদিন। রমার বাবা এলেন। প্রশান্তর বাবা রূঢ় মুখে তার কাছে জানতে চাইলেন মেয়ের বিয়েতে তিনি কি কি করতে পারবেন। রমার বাবা জবাব দিলেন, আগে আপনি চাইলে শুধু বিয়েটাই দিতে পারবো, আর কিছুই তো করবার সঙ্গতি নেই আমার। তপ্ত বক্রস্বরে প্রশান্তর বাবা বললেন, বাহ, সেটা কি একটু বেশি আশা করা হচ্ছে না? রমার বাবা জবাব দিলেন, এর মধ্যে আমার কোনো হাত নেই, বিশ্বাস করুন। তবে আপনার মেয়েকে বোঝাবার হাত বা দায় কি আমার? না, তা নয়। তবে আপনার ছেলেকে বোঝাবার হাত বা দায় তো আপনার। নিঃস্ব লোকের এই উক্তিতে প্রশান্তর বাবা চরম অপমানিত বোধ করলেন, আর আসল অপমানিত মানুষটি নিঃশব্দে উঠে চলে গেলেন। সব শুনে রমার রাগে জ্বলতে লাগলো। তার বাবার অপমান তাকে মর্মান্তিকভাবে বিঁধেছে। ঘরে তাদের মা নেই, তাই ভাই বোনেদের কাছে তাদের বাবাই তাদের সবকিছু। ওদিকে এই ঘটনার বেশ কিছুদিন আগে থেকেই প্রশান্তর বাবা তৎপর হয়ে উঠেছিলেন। ছেলেকে কলকাতা থেকে আপাতত সরাতে না পারলে এই মোহ যে কাটবে না তা তিনি বেশ বুঝতে পেরেছিলেন। তাই বম্বেতে বড় ছেলের সঙ্গে এ নিয়ে চিঠিপত্রের আদান প্রদানও চলছিল। রমার বাবার সঙ্গে কথা হবার 15 দিনের মধ্যেই হেড অফিস থেকে বদলির অর্ডার পেল প্রশান্ত। আর সেটা যে দাদারই চেষ্টার ফল সেটা বুঝতে আর কারো বাকি থাকলো না।
এই খবরও রমা শুনল প্রশান্তর মুখ থেকেই। শোনার পর গুম হয়ে গেল সে। একটু বাদে বিরস মুখে সে জিজ্ঞাসা করল, তাহলে তুমি বম্বে যাচ্ছ? তুমি কি বলো রমা, চাকরিটা ছেড়ে দেব? না, তা কেন, যাও না। তুমি এভাবে কেন কথা বলছো রমা? সবই তো জানো, আমার কি দোষ বলো? তাছাড়া এইসব করে বাবা দাদা বা দুনিয়ার কেউ কি আমাদের আটকাতে পারবে? পারবে না বলছো? পাগল, 1 বছরেই হোক আর 2 বছরেই হোক, বিয়ে আমাদের ঠিক হবেই। আর যতদিন না হয় আমার প্রতীক্ষায় তুমি থাকবে আর তোমার প্রতীক্ষায় আমি থাকব। সত্যি? সত্যি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। রমা, তুমি দেখছি এখনো আমায় বিশ্বাস করতে পারছো না। দরদে রমার ভিতরটা ভরে গেল। 2 হাত বাড়িয়ে তার মাথাটা তার নিজের বুকের মধ্যে টেনে নিয়ে বলল, বিশ্বাস করেছি, তুমি আমার অপেক্ষায় থাকবে আর আমি তোমার প্রতীক্ষায় থাকব, কেমন? 3 দিনের মধ্যেই প্রশান্ত বম্বে চলে গেল। আর 3 মাসের মধ্যেই রমার কাছে তার চিঠি এলো লন্ডনগামী জাহাজ থেকে। সুযোগ পেয়ে চাকরি ছেড়ে সে সাগর পাড়ি দিচ্ছে, রমা যেন তার প্রতীক্ষাতেই থাকে। এসব কিছুই ঘটে গেল রমা MA পাশ করার মাত্র 6 মাসের মধ্যে। আর আরও 2 মাস বাদে রমার মাথায় বুঝি একটা বাজ পড়ল। খবরটা দিল সুমিতা। তার অবশ্য অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে। হঠাৎ করেই রমার সাথে তার দেখা। কথায় কথায় সে বলল, এই, বিলেতে গিয়ে প্রশান্ত দা মেম বিয়ে করেছে, শুনেছিস তো? রমা চমকে উঠল, তারপর অবিশ্বাস করল। বিশ্বাস করবে কি করে সে? মাত্র 3 সপ্তাহ আগেও তো প্রশান্তর আবেগ ভরা একখানা চিঠি পেয়েছে সে। আর তার এত অবিশ্বাস দেখে সুমিতা তার মাসির বাড়িতে গিয়ে তাদের একখানা ছবি আর প্রশান্তর নিজের হাতে মাকে লেখা একখানা চিঠি নিয়ে এলো। তাদের বাড়িতে নাকি হুলস্থুল ব্যাপার চলছে সেই থেকে। অবিশ্বাসের আর তো কিছু নেই। এক তরুণী শ্বেতাঙ্গিনীর বাহু বেষ্টন করে প্রশান্ত দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে, আর চিঠিতে লিখেছে, মা, তোমরা হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না জানি, কিন্তু যদি পারো তো আমায় আশীর্বাদ করো। এরপর দিন কয়েক পর্যন্ত রমার মাথায় শুধু আগুন জ্বলেছে। এদিকে রমার বাবাও কিছু ঝামেলার মধ্যে পড়েছিলেন। বাড়ি ছাড়ার কেস চলছিল বাড়িওয়ালার সঙ্গে। 3 মাসের মধ্যে বাড়ি ছাড়ার হুকুম পেয়েছেন তিনি। তারই মধ্যে মেয়ের এই আঘাত। 1 মাসের ছুটির দরখাস্ত করে ভদ্রলোক ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লেন, আর তারপর ফিরে এসে অন্যত্র উঠলেন। ভিতরে ভিতরে যাতনার মতন একটা তাগিদ অনুভব করত রমা। সাধারণ মেয়ের অসামান্যা হয়ে ওঠার তাগিদ। ভিতরটা যেন একটা জ্বলন্ত অঙ্গার হয়ে উঠেছে তার। আগে স্কুল মাস্টারির চেষ্টা করছিল, এখন সে চেষ্টা ছেড়ে দিল। এরই মধ্যে হঠাৎ এক নামজাদা চিত্র পরিচালকের নামে বিজ্ঞাপন চোখে পড়ল। নায়িকার ভূমিকার জন্য একজন শিক্ষিতা অভিনেত্রী চাই, ফটোসহ আবেদন করতে হবে। মাথায় একটা ঝোঁকই চাপল রমার। নতুন করে নিজের ছবি তুলিয়ে আবেদন পাঠিয়ে দিল। অসামান্য হবার যোগ্যতা তো ছিলই রমা মিত্রের। কথা বলে আর ছাত্রী জীবনের অভিনয়ের মেডেল দেখে পরিচালকও খুব খুশি। ট্রায়াল দিয়ে আরও খুশি। চমৎকার ফটোজেনিক মুখ, সুন্দর বয়স, নাক, মুখ, চোখ সব ভালো। তার উপর আবার অভিনয়ে বুদ্ধিদৃপ্ত সহজাত দক্ষতা আছে। আশাতীত পছন্দ হলো পরিচালকের। রমা মিত্র মরে গেল। ছবিতে এক মালবী মিত্রের আবির্ভাব দেখল সকলে। প্রথম ছবিতে এমন বিপুল বন্দনা কম নায়িকার ভাগ্যে জুটেছে। তারপর এই 2 বছরে দিনে দিনে তার আবির্ভাব স্থায়ী হয়েছে, উজ্জ্বলতর হয়েছে। আজ মালবী মিত্র একটা নাম। সে অসামান্যা, তার নিঃশ্বাস ফেলবার ফুরসত পর্যন্ত নেই। কটা ছবির কাজ একসঙ্গে শেষ হতে মালবী একটু হাঁপ ফেলেছিল। নতুন কোন কোন ছবি হাতে নেওয়া যেতে পারে তা ভাবছিল।
তাছাড়া বম্বে থেকেও তার ডাক এসেছে, তাতেও সে সাড়া দেবে কিনা চিন্তা করছিল। এরই মধ্যে প্রশান্ত ঘোষ এসে আজই একদিন। সারদার হাতে চিরকুট দেখে সে নির্বাক হয়েছে। সেই পুরনো জ্বালা আর অনুভূতিটা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রথমে ভাবল সারদাকে সে বলে দেয় দেখা হবে না বলকে যা, কিন্তু তা বলল না। বলল এখানে নিয়ে আয় যা। সারদা নিয়ে এলো। সেই মুখ, সেই পুরো কাচের চশমা, তার ভেতর ডাগর দুটো চোখ, ঠোঁটের ডগায় সেই কাঁচা হাসি। দেখা মাত্র রাগে সর্বাঙ্গ চিনচিন করে উঠল রমার। প্রশান্ত দু চোখ ভরে দেখল তাকে খানিক, তারপর কেমন আছো রমা? রমা আবার কে? আমি তো মালবী, মালবী মিত্র। প্রশান্ত হেসে উঠল। হ্যাঁ, কি ফ্যাসাদেই যে ফেলেছিলে এই নাম নিয়ে। আমি যাকে খুঁজছি তাকে কেউই চেনে না। বাইরে থেকে ফিরে এসে একটা মাস হন্যে হয়ে খুঁজেছি তোমাকে। শেষে সমিতার কাছে শুনলাম তুমি এখন উজ্জ্বলতম তারকা মালবী মিত্র। বিলেত থেকেও তো তোমাকে কত যে চিঠি লিখেছি, জবাব না পেয়ে শেষে হাল ছেড়েছি। পুরনো বাড়ি ছেড়েছিল রমা, তাই সে চিঠি পায়নি, পেলেও জবাব দিত না। চোখে চোখ রেখে মালবী চেয়ে আছে। তারপর জিজ্ঞেস করল, তারপর তুমি একা ফিরেছ না সঙ্গে মেমবউকেও এনেছ? মেমবউ? ভেতরটা দাউ দাউ করে জ্বলছে এখন। এমন নির্লজ্জ মানুষ হয়? কিন্তু ঠান্ডা গলায় সে বলল, তোমাদের কাঁধে হাত রাখা যুগলের ছবি আমি দেখেছি, আর তোমার মাকে লেখা তোমার সেই চিঠিও আমি পড়েছি। প্রশান্তর দু চোখ বিস্ফারিত। তারপরে সেসব কি তুমি বিশ্বাস করেছ নাকি? হ্যাঁ, কি আশ্চর্য। আসলে এখানে আমার প্রত্যেকবারের প্ল্যান তো তুমি বাতিল করে দিচ্ছিলে, তাই বিলেতে গিয়েই বাবাকে জব্দ করবার একটা মোক্ষম প্ল্যান ফেলেছিলাম। বাবার ওপর তখন আমার দুনিয়ার সব থেকে বেশি রাগ। আর কাঁধে হাত দিয়ে ছবি তোলার কথা বলছো? দূর, ও দেশে ওসব কোনো ব্যাপারই নয়। মুহূর্তের মধ্যে একে হলো মালবীর। মাথাটা এমন প্রচণ্ডভাবে ঝিমঝিম করে উঠল কেন? তার অস্তিত্ব শুদ্ধ এভাবে নড়ে চড়ে উঠল কেন? প্রাণপণে এই কথাগুলো ভণ্ডামি ভাবতে সে চেষ্টা করছে কেন? তার ঘরে এত আলো, অথচ সামনে রাজ্যের অন্ধকার ভিড় করে আসছে কেন? প্রশান্ত বিস্মিত চোখে চেয়ে আছে তার দিকে। মালবী নিজেকে প্রাণপণ সামলে নেবার চেষ্টা করছে। সে বলল, বিশ্বাস করতে বলছো? কি আশ্চর্য, আমি বলছি তাও তুমি বিশ্বাস করবে না রমা? মালবী দেখছে তাকে, অন্তঃস্থল পর্যন্ত দেখে নিচ্ছে। তারপর বলল, তারপর এখন কি করবে? তারপর আবার কি, এখন বিয়ে। বাবা তো আর নেই, আর মায়ের যা অবস্থা তোমাকে ঘরে আনতে পারলেই বাঁচেন। বসার চেয়ারটা, মাটি, বাড়ি, ঘর সব যেন দুলছে মালবীর চোখের সামনে। তবু হাসি মুখে সে বলতে চেষ্টা করল, কিন্তু আমি তো এখন অভিনেত্রী হয়েছি। হ্যাঁ, সে তো দেখতেই পারছি, কিন্তু যদি কথা রেখে থাকো, মানে আমার জন্য যদি তুমি সত্যি প্রতীক্ষা করে থাকো, তাহলে আমার কোনো কিছুতেই যায় আসে না। চেয়ার, মাটি, ঘর, দুয়ার আরও একবার বিষমভাবে দুলে উঠেছে। তারপর মালবী হেসেছে। নিজের জরুরি অ্যাপয়েন্টমেন্টের কথা তার মনে পড়েছে। কাজের চাপে আপাতত তার মোড়বারও ফুরসত নেই এ কথা বলেছে। 3 দিন বাদে তাকে আসতে বলেছে, তখন কথা হবে। কিছু একটা ব্যতিক্রম অনুভব করেই প্রশান্ত লক্ষ্য করছে তাকে। তারপর 3 দিন বাদে আসবে জানিয়ে উঠে চলে গেছে। 3 দিনের মধ্যে 2 রাত 1 মিনিটের জন্যও মালবী ঘুমোয়নি, ঘুমোতে পারেনি সে। আজ তার পালাবার তাগিদ, কারণ সে তার মন দিয়ে বুঝেছে প্রশান্ত এক বর্ণও মিথ্যে বলেনি। প্রশান্ত রমাকে মিথ্যে বলতে পারে না, কিন্তু মালবী তো তার জন্য প্রতীক্ষা করেনি।
অল্প সময়ে অসামান্য হয়ে ওঠার দুর্বার তাগিদে তার যৌবন বাস্তবে একাধিক পুরুষের অভ্যর্থনা ঘটে গেছে। তখন মালবী এতটুকুও পরোয়া করেনি। আজ অন্ধকার বিদীর্ণ করে ট্রেন ছুটে চলেছে আলোয় পৌঁছবে বলে, কিন্তু মালবী ছুটেছে তেমনি অন্ধকারে নিজেকে মিলিয়ে দেবার তাড়নায়। রমা মিত্রর ভস্য থেকে একদিন মালবী মিত্র উঠে এসেছিল ঠিকই, কিন্তু আজ মালবী মিত্র ভস্য হয়ে গেলেও এই জীবনে আর রমা মিত্রের হদিশ মিলবে না। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।